আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন বাংলাদেশ ডিফেন্স জার্নালের সম্পাদক জনাব আবু রুস। রুশ ভাই, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। প্রথমবারের মতো আপনাকে সকলকে আমরা স্বাগত। পেয়েছি। আপনার কাছে আমরা শেষ আপনার প্রতি কৃতজ্ঞতা। আশা করি আপনি ভালো আছেন। জি। আহ রোজ ভাই, আমরা যে প্রসঙ্গ নিয়ে কথা বলতে চাই, আপনি তো ডিফেন্স নিয়ে প্রতিরক্ষা ব্যবস্থাপনা, প্রতিরক্ষা আমাদের যে নীতি এবং কর্মকাণ্ড, এগুলো নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন। আমরা যখন সাংবাদিকতা করি তখন আমরা প্রায় সমসাময়িক, আহ, তখন থেকে আমরা কিন্তু খুবই, আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত ঈর্ষা দৃষ্টিতে আপনাকে দেখতাম যে এই ভদ্রলোক এত খবর পায় কি খবর, এত খবর তার কাছে, বিশেষ করে একদম আপনার সংবেদনশীল খবর আপনার কাছে কিভাবে আসে, এটা নিয়ে আমি মোটামুটি ব্যক্তিগতভাবে ভাবতাম। তো আজকে আহ, আমি আপনাকে এই আমন্ত্রণ জানিয়েছি, আশা করি আগামীতে থাকবেন। আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই এই মুহূর্তে, আমাদের একটা নতুন সরকার এসেছে। আসার পর আমরা নানা কিছু দেখতে পাচ্ছি। কিছু কিছু নিয়তি, আবার কিছু কিছু আরোপিত। মধ্যপ্রাচ্যের যুদ্ধ, তেলের দাম, ট্রাম্পের পাগলামি, এগুলিকে আমি নিয়তি হিসেবে দেখি। কিন্তু আমাদের চারপাশে, আমাদের সীমান্ত ঘিরে সাম্প্রতিক সময় যেগুলো চলছে, এগুলো নিয়ে আসলে আপনার সঙ্গে কথা বলতে চাই। এই যে পুশিং চলছে, আমরা যেটাকে পুশিং বলছি, তারা পুশব্যাক বলছে। এই জুন মাসের, এই মাসের প্রথম 4 দিনে একটা নিউজে দেখলাম, বিবিসি একটা নিউজে, প্রথম 4 দিনে বিজেপি 21টা পুশিং এর ঘটনাকে তারা সফলভাবে ঠেকিয়ে দিয়েছে। তো এই পুশিংটা কেন, এবং এটা কতটুকু আইনানুগ হচ্ছে, কি এটা কি কোনো আন্তর্জাতিক আইন নাই, এবং আমরা এই অবস্থায় পড়ছি কেন? অনেকদিন পরে কিন্তু আমরা এই হুজুগটা আবার দেখছি, কেন? আসলে পুশিন তো বাংলাদেশের জন্য আসলে নতুন কিছু না। আপনার বেগম খালেদা জিয়া যখন ক্ষমতায় ছিলেন 1992 সালে, তখন 9 সেপ্টেম্বর আপনার ভারতীয় কর্তৃপক্ষ প্রথম দিল্লির উপকণ্ঠে একটা বস্তি থেকে 132 জন দরিদ্র মুসলমানকে ধরে নিয়ে এসে কলকাতায়, তারপরে আপনার বেনাপোল এই দিক দিয়ে 15ই সেপ্টেম্বর পুশিং করে যে এরা বাংলাদেশি, কিছু কাগজপত্র বানিয়ে। তো বিডিআর তখন বুঝতে পারেনি। তো বুঝতে না পারে এদেরকে নেয়, পরে দেখে যে এরা সব হিন্দি ভাষায় কথা বলে এবং এরা খুবই দরিদ্র লোক ছিল আর কি। তা তখন থেকে বাংলাদেশ সরকার জানতে পারে যে এভাবে কিছু মানে লোককে পুশিং করা হচ্ছে। তারপরে এটা নিয়ে তো দুদেশের মধ্যে আপনার রেষারেষি শুরু হলো। কিন্তু এটা 1994-95 সাল পর্যন্ত কিন্তু চলেছে, এই পুশিংটা চলেছে। সুতরাং পুশিং আমাদের দেশের জন্য নতুন কিছু নয়। আমার কাছে যেটা আশ্চর্য লাগছে যে ভারত আপনার বাংলাদেশে একটা সরকার কেবল এসছে, একটা নির্বাচিত সরকার, এবং আমি যতটুকু জানি আপনিও জানেন এবং আমরা দেখছি যে এই সরকার ভারতের সাথে এমন কোনো বৈরিতার মধ্যে যেতে চাচ্ছে না, যাচ্ছেও না। এবং ভারতের পক্ষ থেকেও কিন্তু আপনার নতুন সরকারকে স্বাগত জানানো হয়েছে। বেগম খালেদা জিয়া ইন্তেকাল করার পরে আপনার সহানুভূতি প্রকাশ করা হয়েছে, তাদের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে এসছেন। তো এই বিষয়গুলো হঠাৎ করে এরকম অ্যাগ্রাভেট কেন করছে? এখন অনেকেই বলতে পারেন যে এটা হয়তো ভারতের আভ্যন্তরীণ ইস্যু, যেহেতু পশ্চিমবঙ্গে একটি উগ্রবাদী সরকার, বিজেপি ক্ষমতায় এসছে, এর জন্য শুভেন্দু এগুলো করছেন। কিন্তু বিষয়টি হচ্ছে যে বিএসএফ বিএসএফ কিন্তু কোনো রাজ্য সরকারের অধীন প্রতিষ্ঠান নয়। বিএসএফ হচ্ছে একটি ফেডারেল প্রতিষ্ঠান, যা সরাসরি কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে কাজ করে। এখন এই বিএসএফ আপনার এই বাংলাদেশের শূন্য, মানে ভারত শূন্য রেখায় অসহায় মুসলমানদেরকে নিয়ে এসে, মানে এরা একটা মাত্র ধর্মের লোককে এখানে আনছে। তারা বলছে, এখন ধরেন তাদেরকে এনে বাংলাদেশের এই যে শূন্য রেখায় নারী শিশু সহ আপনার ফেলে দিয়ে যাচ্ছে বা তাদেরকে পুষিনের চেষ্টা করছে। এমন ঘটনা ঘটেছে যে রাইফেল তাক করে নারী শিশুদেরকে শূন্য রেখায় বা বাংলাদেশের দিকে আসতে বাধ্য করছে। এই ঘটনাগুলো আসলে বোঝা যাচ্ছে না যে হুট করে তারা কেন এরকম করছে। এখন অনেকেই বলছেন, যেমন আমিও কিছুটা মনে করি, যে এটা হয়তো বাংলাদেশ সরকারের প্রতি তাদের একটা প্রেসার ট্যাকটিক্স। তার কারণ হচ্ছে যে বাংলাদেশ এই বর্তমান সরকার ক্ষমতায় আসার পর পররাষ্ট্রনীতির ক্ষেত্রে আবার কিছু স্বাতন্ত্র্য বজায় রাখা শুরু করেছে, তারা সেভাবে ম্যানুভার করছে। এটা হচ্ছে একটা দিক। আরেকটা দিক হচ্ছে যে তিস্তা প্রকল্প নিয়ে সরকারের কিছু কথাবার্তা চলছে চীনের সাথে।
দ্বিতীয় হচ্ছে পদ্মা, তৃতীয় হচ্ছে পদ্মা ব্যারেজ প্রকল্প, এরকম অনেক কিছু আছে। আরো একটা জিনিস আছে যে আপনার 2024 সালের আন্দোলনের পরে, জুলাই আন্দোলনের পরে ভারতের সাথে সম্পর্কটা একদম তলানিতে পৌঁছায়। সেখানে বাংলাদেশেরও কিছু কিছু উগ্রবাদী গোষ্ঠী, মানে এগুলো কিন্তু মেইন স্ট্রিম কোনো রাজনৈতিক দল না, উগ্রবাদী গোষ্ঠী এমন কথা বলা শুরু করে যে ভারতের উত্তর পূর্ব ভারত তারা দখল করে নিবে, শিলিগুড়ি করিডোর তারা কেটে নিবে, বাংলা সালতানাত গঠন করবে, 3 দিনে কলকাতা দখল করবে। এবং এই জিনিসগুলোকে আপনার ভারতীয় কিছু মিডিয়া, যেমন ধরেন রিপাবলিক টিভি, তারা না বুঝেই বা বা বুঝেই এগুলো ব্যাপকভাবে ভারতের জনগণের মধ্যে প্রচার করেছে। এতে হয়েছে কি যে তাদের মধ্যে বাংলাদেশ সম্পর্কে একটা নেতিবাচক ধারণা তৈরি হয়েছে, কিন্তু তারা কিন্তু জানে না যে এই কাজগুলো কিন্তু বিএনপি করেনি, বা এই কাজগুলো অন্য মেইন স্ট্রিম রাজনৈতিক দলও করেনি। আবার ওই সময় আমরা এটাও লক্ষ্য করেছি যে ভারতীয় পক্ষ থেকেও বাংলাদেশের বিরুদ্ধে যাচ্ছে তাই আপনার মিথ্যা প্রচারণা বিভিন্নভাবে আপনি চালানো হচ্ছিল। এমন কথাও বলা হয়েছে, বিজিবির একজন নেতা বলেছেন যে বাংলাদেশ নাকি একদিনে দখল করে নেওয়া যাবে। এই অতি সম্প্রতি গত দুই একদিনের মধ্যে আপনার পশ্চিমবঙ্গ থেকে অন্যান্য জায়গা থেকে বলা হচ্ছে যে বাংলাদেশের রংপুর এলাকা নাকি তারা কেটে নিয়ে যাবে। আসলে হচ্ছে কি, এই যে দুই দেশের এই ধরনের যে কিছু গোষ্ঠী থাকে, এই গোষ্ঠীগুলোর জন্য হয় কি, দুই দেশের সরকারের মধ্যেও এটা এসে এসে প্রভাব পড়ে, বিভিন্ন বিষয়ে কূটনীতিতে প্রভাব পড়ে, মানুষের মনস্তত্ত্বে প্রভাব পড়ে। এবং এটার একটা পরবর্তীতে দেখা যায় যে মাঠ পর্যায়ে একটা হয়তো আমরা কিছু দেখতে পারি। তবে ভারতের সাথে আমাদের একটা বড় মানে সমস্যা হচ্ছে কি, যে এই আপনার যে সীমান্তে যে বিএসএফ দেরকে নিয়ে আসে, যে মোতায়েন করা হয়, ধরেন সীমান্তে ওদের 1,50,000 বিএসএফ আছে। সেই এই বিএসএফরা কিন্তু মানে বেশিরভাগ ধরেন অনেক অন্যান্য জায়গা থেকে হুট করে আসে, যেমন ধরেন কাশ্মীর সীমান্ত থেকে আসে, আপনার তারপরে পাকিস্তানের অন্য সীমান্ত থেকে আসে। এরা আমাদের বাংলাদেশ সম্পর্কে খুব একটা কিছু জানে না। আমাদের সীমান্ত এলাকায় আপনি যদি যান, আমিও রিপোর্ট করতে গিয়েছি, যেমন ধরেন ভুরুঙ্গাবাড়িতে গিয়ে দেখলাম যে আমি সেই অনেক আগে যে আমাদের ছিটমহল গুলো ভারতের মধ্যে, ভারতের ছিটমহল বাংলাদেশের মধ্যে, এই যে এক দেশের লোক আরেক দেশে যাতায়াত করে, আত্মীয় স্বজন আছে, বিভিন্ন রকমের মানে আছে, এর মধ্যে জটিলতাও আছে, চোরা কারবারিও আছে, অনেক কিছুই হয়। তো হয় কি, আমাদের বিজিবি কিন্তু ধরেন বর্ডার এলাকাগুলা জানে, ভারতের মানুষ সম্পর্কে তাদের একটা ধারণা আছে, পশ্চিমবঙ্গের মানুষ সম্পর্কে বা আসামের, কিন্তু এদের কিন্তু এরকম কিছু একটা থাকে না। এটাও একটা মনস্তাত্ত্বিক বিষয় আছে, তারা করে কি সব জিনিসগুলোকে হ্যান্ডেল করতে চেষ্টা করে রুড়ো হাতে। এটা হচ্ছে আরেকটা জিনিস। আরেকটা ব্যাপার হচ্ছে যে ভারতের যেমন ধরেন বিনা সিকরি, যিনি আমাদের এখানে ওনাদের হাই কমিশনার ছিলেন তখন, এক সময় তো উনি কিন্তু রিসেন্টলি বলেছেন যে বিএনপি সরকারের ব্যাপারে তারা কিন্তু খুশি না, মানে এরকম কথা বলছে। কেন বলছেন এটা উনি জানেন, আমি বলতে পারবো না। আবার দি হিন্দু পত্রিকাও, যেটা ভারতের অত্যন্ত প্রভাবশালী একটি পত্রিকা, সেই প্রভাবশালী পত্রিকা তো এরকম কিছু রিপোর্ট এসছে যে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক ঠিক মতো চলছে না। এখন কেন চলছে না সেটাও তাদের ব্যাপার, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাপার, কিন্তু আসলে ভুগছে কারা মাঝখান থেকে? ভুগছে হচ্ছে এই যে পশ্চিমবঙ্গের ধরেন এই বা যে যারাই হোক, এই যে নিরীহ ধরেন বা দরিদ্র মানুষগুলো, এখানে কিন্তু কোনো আপনি দেখবেন না যে ভারতে বসবাস করে যদি কেউ করেও থাকে, কোনো বড় ব্যবসায়ী বা কাউকে কিন্তু পুশিং করা হয় না। পুশিং করা হয় দরিদ্র শ্রেণীর মানুষকে, অসহায় মানুষকে। এখন এই অসহায় মানুষদেরকে পুশিং করার চেষ্টা বারবার করা হচ্ছে। এটা আসলে মানে একটা অমানবিক বিষয়ও বলা চলে। এখন আমি বলি যে ভারত একটি গণতান্ত্রিক দেশ, পৃথিবীর মানে সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ। তারা তো মায়ানমার নয়, যে মায়ানমার ধরেন একটা স্বৈরতান্ত্রিক জান্তা। তারা আমার, জি, কিন্তু ভারত এটা আচ্ছা, কেন আমি করবে? একটু একটা কথা একটু বলতে চাই মাঝখানে আপনার সঙ্গে, যে এই যে আপনি বললেন যে পুশিং করছে, আমাদের লোকজন ওখানে যে থাকছে, আমরা দুটা জিনিস, আপনি আপনি একটা কথা বললেন যেটা সবাই দরিদ্র। আরেকটা খুবই কমন বিষয়, যে এদের বেশিরভাগই মুসলিম, এরা কিন্তু মুসলিমদেরকে বেশি পুশিং করছে। তো এটা কি ভারতের যে ওদের নিজস্ব যে একটা আইন, যে আইন নিয়ে অনেক বিতর্ক হয়েছে, যে জি জি। এসিসি যেটা আছে, এটা কি তারই প্রভাব নাকি, এটা আপনি কি মনে করেন? আর আরেকটা এখানে সাপ্লিমেন্টারি কোশ্চেন করে রাখি, এই যে আপনি বললেন যে ধনীদেরকে পুশিং করা হয় না, এটা যেমন সত্য, তেমন যদি তারা পুশিং করতেই চায়, তা আমাদের তো অনেক লোক ইন্ডিয়াতে আছে, শেখ হাসিনা সহ অনেক আওয়ামী লীগের নেতা আছে, এরাও তো অবৈধভাবে গিয়েছে সেখানে, তাদেরকে পুশিং করে না কেন? না, আমি তো এটা বলি, আমি তো এর মধ্যে বলছি যে ওরা যদি অবৈধ লোকজনকেই পুশিং করতে চায়, এটা তো শুধু ধরেন মানে শেখ হাসিনা বা আওয়ামী লীগের লোকজনই ওখানে নেই।
আরো অনেকেই ধরেন আপনার সন্ত্রাসীরা পালিয়ে থাকে। আমার এখনো খেয়াল আছে, আমি যখন দৈনিক যায় যায় দিনে ছিলাম অনেক আগে 2006 সালে, তখন আমি সেখানে 1082 জন লুকিয়ে থাকা সন্ত্রাসীদের ব্যাপারে, বাংলাদেশি মানে সন্ত্রাসী টপ টেরর আর কি, এরকম সন্ত্রাসীদের আমি তালিকা, তাদের বাসস্থানের ঠিকানা পেয়েছিলাম আমি, এবং সেটা আমি লিড রিপোর্ট করেছিলাম। তা আমার কথা হচ্ছে, তাদেরকে তারা রাখে কেন? সেগুলোকে তো আপনার ঠেলে পাঠানো দরকার। আপনি অন্য আরো যারা এরকম ভাবে পালিয়ে থাকে বা ওখানে গিয়ে থাকে তাদেরকে করা দরকার। আর আপনি একটা ভালো কথা বলেছেন যে এই যে ধরেন শুধুমাত্র মুসলিমদেরকে পুশিং করছে। আমরা এটা জানতে পেরেছি যে আপনার যারা যদি কোনো বাংলাদেশি হিন্দু বা অন্য ধর্মের লোক পশ্চিমবঙ্গে গিয়ে থাকেন বা সেখানে আশ্রয় নেন, তাদেরকে কিন্তু কাগজপত্র দেওয়া হচ্ছে। এটা ওরা কিন্তু আগে থেকেই বলেছে যে পাকিস্তান, বাংলাদেশ এ সমস্ত দেশ থেকে যদি কোনো হিন্দু বা বৌদ্ধ বা এরকম কেউ আসে, তাদেরকে কাগজপত্র দেওয়া হবে, কিন্তু মুসলমানদেরকে দেওয়া হবে না। এখন কথার কথা, ধরেন আমি বলছি না যে বাংলাদেশের লোক ওখানে গিয়েছে। বাংলাদেশের সীমান্ত এলাকাগুলা হচ্ছে এমন যে ভারতীয় লোকরাও কিন্তু ওই যে, আপনি যদি নিজে গিয়ে দেখেন যে ছিটমহল থেকে যে আসবে বাজার সওদা করতে, ও তো বাংলাদেশের ভূমি মানে পা দিয়ে উপর দিয়েই কিন্তু আপনি বাজার করতে আসতে হবে। এটা কোনো উপায় নাই, আপনি কিছু করতে পারবেন না, আমাদের সীমান্তটাই এরকম আর কি। এখন ধরেন কেউ গিয়ে ওখানে থেকেছে, কথার কথা ধরলাম, তো ধরলে শুধুমাত্র মুসলমানদেরকে টার্গেট করা কেন? আমরা তো ভারতকে একটি ধর্মনিরপেক্ষ, একটি উন্নত রাষ্ট্র, একটা বড় অর্থনৈতিক শক্তি হিসাবে দেখি। এখন এই বিষয়টা আসলে খুব উদ্বেগজনক। যদি এই জিনিসটা তারা করতে থাকে তাহলে কি হবে, যে বাংলাদেশেও কিন্তু এটা কাউন্টার উগ্রবাদ দাঁড়িয়ে যাবে। মানে উগ্রবাদীদেরকেই সহায়তা করা হচ্ছে, মানে আমাদের এখানেও ন্যারেটিভ তৈরিতে এটা একটা বড় ভূমিকা রাখতে পারে। এবং সেটা হচ্ছে, কিন্তু আপনি লক্ষ্য করছেন সেটা কিন্তু হচ্ছে। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে বাংলাদেশ কখনো অমানবিক কোনো কিছু কিন্তু এই পর্যন্ত করেনি। এই যে রোহিঙ্গাদেরকে জেনোসাইড করে, ধর্ষণ করে, তাদের বাড়িঘর জ্বালিয়ে দিয়ে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়েছে, বাংলাদেশ কিন্তু তাদেরকে আশ্রয় দিয়েছে। এখন সেখানে জাতিসংঘ বা অন্যান্য দেশ সহায়তা করেছে, সেটা অন্য ব্যাপার। বাংলাদেশ কিন্তু কোনো অনৈতিক কাজ করেনি, অমানবিক কাজ করেনি। এবং আমি মনে করি যে বাংলাদেশে এখন যে সমস্যাটা পুশিনের হচ্ছে, তাতে বাংলাদেশের উচিত এই বিষয়েও মানবিক দৃষ্টিভঙ্গি দেখা। দরকার পড়লে রেড ক্রিসেন্ট, ইউএনএইচসিআর এদের প্রতিনিধিদেরকে তারা সীমান্ত এলাকায় পাঠাতে পারে অবস্থা দেখার জন্য, যে যাতে ভারত যে একটি আন্তর্জাতিক আইন ভঙ্গ করছে, অমানবিক কাজ করছে, এটা যাতে তুলে ধরা যায়। এবং ভারতীয় রাজনীতিবিদরাও হয়তো যারা কেন্দ্রে বসে আছেন, তারা যেন বিষয়টাকে কগনিজেন্সে নেন, জানতে পারেন যে এ ধরনের ঘটনাটা ঘটছে। হ্যাঁ। যে একটা জিনিস আমি এটাও জানতে চাই একটু, যে মনে করেন ভারতেরও তো একটা আইন আছে, আমাদের এখানেও আইন আছে। যদি আমাদের কোনো নাগরিক ভারতে ধরা পড়ে যে সে অবৈধভাবে আছে, তাহলে সেক্ষেত্রে তাকে আমাদের দেশে ফেরত পাঠানোর ক্ষেত্রে যদি ভারত তাকে ফেরত পাঠাতে চায়, তাহলে কি পুশ ইন করে দেওয়ার কোনো বৈধ পন্থা ভারতের আইনে? না, 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 নাই। আপনি আন্তর্জাতিকভাবে স্বীকৃত আইন হচ্ছে, আপনি কাগজপত্র যদি না পান, আপনি তার তালিকা তৈরি করবেন, আপনি সংশ্লিষ্ট দেশের আপনার দূতাবাসকে জানাবেন। যেমন ধরেন আমাদের যে অবৈধ অভিবাসীরা এরকম ভাবে এই যে ইউরোপে যেতে গিয়ে ধরা পড়ে, তখন কিন্তু এটা বাংলাদেশের দূতাবাসকে জানানো হয় যে এরকম এরকম লোকগুলাকে আমরা পেয়েছি, তোমরা এদের পরিচয় শনাক্ত করো। তখন আমাদের দূতাবাস কর্তৃপক্ষ এই যারা এরকম ভাবে ওখানে ধরা পড়েছেন বা জেলে থাকেন, তাদেরকে আপনার পরিচয় শনাক্ত করে আমাদের দেশে তারা পাঠায়। তারপরে এসবি, আমাদের স্পেশাল ব্রাঞ্চ এদের বাড়ি বাড়ি গিয়ে এবার পরিচয় শনাক্তের চেষ্টা করে। এরপরে যদি ধরেন পরিচয় শনাক্ত হয় যে হ্যাঁ উনি বাংলাদেশের নাগরিক, কেবলমাত্র তখনই তাকে আপনার ট্রাভেল পাস দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানো হয়। এটা কিন্তু অনেক দেশই হয়, এবং আমাদের দেশেও যদি এরকম কোনো অবৈধ আহ, মানে কোনো কেউ ধরা পড়ে অন্য কোনো দেশের, আর যেমন ধরেন নাইজেরিয়ার কেউ যদি এখানে ধরা পড়ে, তাকেও কিন্তু এভাবে পরিচয় শনাক্ত করার পরই ফেরত পাঠানো হয়। আপনি চাইলেই কোনো দেশ আন্তর্জাতিক আইনে আরেক দেশকে এরকম ভাবে ঠেলে দিতে পারে না, অমানবিক কোনো কিছুর মধ্যে ঠেলে দিতে পারে না। আপনি দেখেন যে পৃথিবীর বহু দেশের নাগরিক, এমনকি ভারতীয় নাগরিকরা, তারা এই যে সমুদ্র পাড়ি দিয়ে তারপরে ইউরোপে যায়, সেখানে গিয়ে ধরা পড়ে, তাদেরকে কি অমানবিক অবস্থায় রাখা হয়? না। তাদেরকে কি এরকম ভাবে ঠেলে পাঠানো হয়? না। মেক্সিকো দিয়ে হাজার হাজার আপনার এই যে ভারতীয় নাগরিক, বাংলাদেশি নাগরিক, এরা দালালের খপ্পরে পড়ে, মাফিয়াদের খপ্পরে পড়ে ওখানে পার হতে চায়। তারপরে ওরা যেটা করে সেটা হচ্ছে, অনেককে হয়তো ফেরত পাঠায়, অনেকের পরিচয় শনাক্ত করতে পারে না। আমি একটা ব্যক্তিগত উদাহরণ দিই। আমার মামা শ্বশুর কর্নেল আনোয়ারুল আলম, উনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ছিলেন। উনি যখন স্পেনের রাষ্ট্রদূত ছিলেন, তখন এরকম 500-র মতো বাংলাদেশি
মানে বলে ওই স্প্যানিশ সরকার তার মানে মানে দূতাবাসে অভিযোগ করেছিল। তো তখন ওনাকে, এটা অনেক আগের কথা, 2004-5 সালের কথা, তখন ওনাকে কিন্তু এই এই এতগুলো মানুষের পরিচয় পুরোটা নিশ্চিত হতে হয়েছে আগে। এর মধ্যে অনেকের নিশ্চিত করা যায়নি, কারণ তাদেরকে বাংলাদেশে খুঁজে পাওয়া যায়নি। তো এখন উনি তখন বলেছিলেন আমাকে যে দেখো, আমি সবাইকে তো বাংলাদেশি হিসেবে মানে প্রমাণ না পাওয়া পর্যন্ত বলতে পারি না এরা বাংলাদেশি, কেন এর মধ্যে একই রকম দেখতে ভারতীয় থাকতে পারে, আপনার মায়ানমারের লোকও থাকতে পারে। তো এভাবে আসলে দূতাবাসগুলা কাজ করে। কিন্তু ভারত এটা করছে, এটা সম্পূর্ণ আন্তর্জাতিক আইনের পরিপন্থী। হ্যাঁ, আন্তর্জাতিক মানে এটা তো ভারতীয় আইনের প্রতি পরিপন্থী। অবশ্যই, অবশ্যই, অবশ্যই। হ্যাঁ, অবশ্যই। তার না, কারণ ভারত ভারত, আপনি তাদের আইনের পরিপন্থী কাজ যেগুলি করছে, এই ব্যাপারে বাংলাদেশের দিক থেকে কি ভারতের সঙ্গে আলোচনা করা উচিত কিনা, প্রতিবাদ জানানো উচিত কিনা, অথবা একটা মীমাংসায় অবশ্যই আমাদের, আসার জন্য চিন্তা করা উচিত কিনা? অবশ্যই আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় যদিও বলছে যে তারা চিঠি দিচ্ছে। এখন শুধু চিঠি দিলে হবে না, এই যে আমি যেটা আগে বললাম যে আসলে পরিস্থিতিটা এমন পর্যায়ে গেছে, দেখেন এই প্রথম আমাদের দেশে 60,000 বিজিপি মোতায়েন করতে হয়েছে। 60,000 বিজিবি মোতায়েন করা কিন্তু চারটিখানি কথা নয়। মানে ধরেন পুরো আমাদের ভারতের সাথে সীমান্ত আছে 4,096 কিলোমিটার। এই 4,000 এর বাইরেও আমাদের বিজিবি কে কাজ করতে হয় মায়ানমারের 271 কিলোমিটার সীমান্তে, যেটা অত্যন্ত মানে দুর্গম এলাকা। এই 60,000 সীমান্ত আমাদের বিজিবি কে যদি মোতায়েন করতে হয়, এদের যে লজিস্টিক্স, এদের যে অন্যান্য জিনিস আমাদেরকে লক্ষ্য করতে হয়, সেটা বিশাল ব্যাপার। তারপরে এর সাথে আনসার বিটিপিও আপনার মোতায়েন করতে হয়েছে। তার মানে পরিস্থিতিটা কিন্তু বেশ খারাপ, যে বাংলাদেশ যেভাবে হোক এটা ঠেকিয়ে দিতে চাচ্ছে। কিন্তু আমার কাছে জিনিসটা যেটা লাগছে, যে কেবল এই সরকার এসছে, আপনি যত যাই বলেন, যে আপনি বলতে, আমরা বলতে পারি, ভারতও বলতে পারে যে হ্যাঁ, 5ই আগস্টের পর থেকে 12 ফেব্রুয়ারি নির্বাচন ছিল, সেখানে অনেক কিছুই হয়েছে যেগুলো হয়তো ভারতের ভালো আমাদেরও ভালো লাগেনি। এবং এগুলো আপনিও লক্ষ্য করেছেন, আমিও লক্ষ্য করেছি, যে মানে উল্টো পাল্টা বিভিন্ন রকমের কথাবার্তা যেগুলো আনকল্ড ফর, সেগুলো করা হচ্ছে। কিন্তু এখন তো আর সেটা না, এখন একটা নিয়মতান্ত্রিক সরকার এসছে, জনগণের নির্বাচিত সরকার এসছে। এখন আমার আমার কথাটা হচ্ছে যে এত তাড়াতাড়ি একটা সরকার আসার পরে যে সবকিছু ঠিক করতে পারবে বাংলাদেশে তা না। আপনি একটা ধ্বংসপ্রাপ্ত জিনিসকে ঠিক করতে একটা সময় দেওয়া দরকার। তা ভারত একটা গণতান্ত্রিক দেশ, এবং সব করছে যে আমি তো প্রতিবেশী কখনো চেঞ্জ করতে পারবো না, প্রতিবেশী সৃষ্টিকর্তা তৈরি করেন, ওদের সাথে আমাদেরকে পাশে মিলিয়ে থাকতে হবে। যেমন অনেকগুলি ইস্যু এখনো পেন্ডিং আছে, বাংলাদেশিদের ভিসা, ভারতের ভিসা ইস্যু, তারপরে আপনার এই যে ট্রান্সশিপমেন্ট বা ট্রানজিট বলেন, ওদের পণ্য পরিবহন, সেগুলোর কি হবে, বা যাত্রীবাহী ট্রেন যে চলাচল করতো, সেগুলো আবার চলবে কিনা বা কিভাবে চলবে, এগুলো অনেক বিষয় কিন্তু এখনো মানে আপনার নিশ্চিত নয়। তো এগুলো বাদ দিয়ে, এগুলো আলোচনা টেবিলে না এনে হুট করে কথা নেই বার্তা নেই, আপনার এই যে পুশিং গুলো শুরু করে দেওয়া হলো, এতে কি হবে, বাংলাদেশের মানুষ তো খেপে যাচ্ছে। এই যে দেখছেন যে গ্রামের মানুষ গিয়ে লাঠিসোঁটা নিয়ে বিজিবি কে ধাওয়া, বিএসএফ কে ধাওয়া দিচ্ছে, বিজিবির পাশে থাকছে, রাত জাগছে। এখন আমাদের পক্ষে তো এত বড় একটা বাহিনী সারা দিন রাত মানে কন্টিনিউয়াস আপনার বর্ডারে মোতায়েন রাখা সম্ভব না। এটার একটা কূটনৈতিক এবং বা অন্য সমাধান আমাদের এটা দরকার। তো এটা যেটা বাংলাদেশ সরকার এখন করতে পারে, যে আলোচনা তো আমরা আসলে বহু করেছি, কিন্তু আমরা তো দেখছি যে কোনো এই বেগম জিয়ার সময় এটা সমাধান হয়নি। তাইলে এখন কি হয়, এটাকে আন্তর্জাতিক সম্প্রদায়কে আমরা এটার মধ্যে নিয়ে আসতে পারি, যে দেখেন এটাকে আন্তর্জাতিক আইন ভঙ্গ করা হচ্ছে। ইউএনএইচসিআর কে নিয়ে যেতে পারি, যে তারা অমানবিক জিনিসগুলো দেখুক, রেড ক্রিসেন্ট সেখানে গিয়ে এই অসহায় নারী পুরুষদেরকে বা শিশুদেরকে তাঁবু দিতে পারে, খাবার দিতে পারে, সেই ব্যবস্থাটা করতে পারে। কেননা একই করা মানে একই বিষয় করা হয়েছে রোহিঙ্গাদের ক্ষেত্রে, তাদেরকে সহায়তা দেওয়া হয়েছে। কিন্তু আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে আমরা মানে যেন এদের এই ব্যাপারটা করতে গিয়ে, ভারতের সাথে কোনো কিছু করতে গিয়ে, ভারত অমানবিক কাজ করছে কিন্তু বাংলাদেশ যেন কোনো অমানবিক কাজ না করে। বাংলাদেশকে তার মোরাল হাই গ্রাউন্ড ধরে রাখতে হবে। আন্তর্জাতিক পর্যায়ে এটা বোঝাতে হবে যে বাংলাদেশ কোনো অন্যায় করেনি, বাংলাদেশ কোনো অমানবিক কাজ করেনি। এই যেমন ধরেন অনেকেই এখন কথায় কথায় বাংলাদেশে বলছেন যে বাংলাদেশে বসবাসকারী ভারতীয়দেরকে মানে ঠেলে দেওয়া হোক, তাদেরকে ওই দেশে ফেরত পাঠানো হোক বা পুশিং করা হোক। বাংলাদেশে আমার জানা মতে, এটা একটা দৈনিক পত্রিকার রিপোর্ট, যে 45,000-এর মতো ভারতীয় বৈধভাবে কাজ করেন। আর অবৈধ সংখ্যা যেটা আছে সেটা নিয়ে বিতর্ক আছে, কেউ বলেন এটা লাখের উপরে, কেউ বলেন এটা কয়েক হাজার। তো যাই হোক, সেটা একজন হোক বা লাখ হোক, আমি চাই যে যদি বাংলাদেশে এরকম অবৈধ কোনো ভারতীয় থাকে, তাদের ব্যাপারে বাংলাদেশ সরকার
যেটা আইন বলে, আন্তর্জাতিক আইন আপনার পররাষ্ট্রনীতিতে যেটা বলে ঠিক সেভাবে ব্যবস্থা নেবেন। এর বাইরে কোনো কিছু নেই, যে এরকম করে বলা চলবে না যে ওরা ঠেলে দিচ্ছে বলে আমরা ওদেরকে লাথি মেরে বের করে দিব। এই ধরনের অমানবিক কাজ আমরা যাব না, কারণ আমি আবারও বলছি যে আমাদের মোরাল হাই গ্রাউন্ড ধরে রাখতে হবে। জি, জি, অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ জনাব আবুল হোসেন। প্রিয় দর্শক, জি, আপনারা শুনলেন আমাদের আজকের অতিথির কাছ থেকে এই পুশিং অথবা পুশ ব্যাক, যেভাবেই বলেন না কেন, দুটা রাষ্ট্রের মধ্যে হচ্ছে, এবং এই সমস্যার সমাধান কূটনৈতিক ভাবে হওয়া উচিত। কিন্তু কূটনৈতিক ভাবে না করে গায়ের জোরে করলে যেটা হয়, পরস্পরের প্রতি অবিশ্বাস বাড়ে, এবং সেই অবিশ্বাসকে কেন্দ্র করে কিন্তু একটা স্বার্থান্বেষী মহল নানা রকম রাজনীতির মাঠও কিন্তু গরম করার চেষ্টা করে, যার ফল আসলে ভালো হয় না। এবং সবচেয়ে বড় কথা হলো, এর ভোগান্তি স্বীকার করতে হয় সাধারণ দরিদ্র মানুষ। মানুষের প্রতি মিনিমাম মানবিকতা তো সবাইকে দেখাতে হবে। আমরা আশা করবো এই সমস্যার সমাধান দ্রুত হবে। আমরা আমাদের সেই প্রত্যাশা জন্য আমাদের হয়তো কয়েকদিন অপেক্ষা করতে হবে। আপনারা ভালো থাকবেন। এখন এ পর্যন্ত। আল্লাহ হাফিজ।